উঠেছে বেটার হতো আমি যদি বিএনপির জায়গা আমাকে বসাইতাম তাহলে আমি দুইটার যে কোনো একটা কাজ করতাম। যদি শপথ নাও নিতে হতো, কোন উচ্চ পর্যায়ের নেতার সঙ্গে কি কথা হয়েছে, তারেক রহমানের তিনি এখানে প্রশংসা করছেন কিভাবে, এগুলো তিনি বলতে পারেন যে জনগণের মালিক, এই দেশের মালিক জনগণ এবং জনগণের অধিকার জনগণের কাছে ফিরিয়ে দেওয়া। তো শ্যাডো গভর্নমেন্টের কনসেপ্টে কাজ করার জন্য উই অল এগ্রিড যে বাংলাদেশকে যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে। প্রাসঙ্গিক এসব বিষয় নিয়ে আজকের সম্পাদকীয় নূতন সরকার নূতন সংসদ। আর এ বিষয়ে কথা বলতে স্টুডিওতে উপস্থিত আছেন অ্যাডভোকেট শিশির মনির, সিনিয়র আইনজীবী, সুপ্রিম কোর্ট, এবং আরও আছেন অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা। আপনাদের দুজনকে স্বাগত আমাদের আজকের আলোচনায়। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন, এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে, এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে জানিয়ে দেবো আজকের আলোচনা শুরু করতে চাই আপনাকে দিয়ে। আপনি জানেন যে 12 তারিখে সংসদের ত্রয়োদশ অধিবেশনের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি, এবং সেখানে আপনার নতুন স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। তো এখন জটিলতা তৈরি হয়েছে, যেহেতু আগের সংসদের কোনো স্পিকার নেই, ডেপুটি স্পিকার কারাগারে আছে, তাহলে সংসদ অধিবেশন সভাপতিত্ব কে করবেন প্রথম অধিবেশন? এটা নিয়ে এক ধরনের মানুষের মনে প্রশ্ন তৈরি হয়েছে। সংবিধানে কি এটার কোনো ব্যাখ্যা আছে, মানে কোনো সলিউশন আছে কিনা? এটা কোনো কনফিউশনই না, ইটস ভেরি ইজি জব। আচ্ছা, সলিউশন আছে সংবিধানে, স্পষ্ট করে বলে দেওয়া আছে যে স্পিকার, ডেপুটি স্পিকার না পারেন তাহলে ওই সংসদের একজন সভাপতিত্ব করবেন। তারপরে যখন স্পিকার, ডেপুটি স্পিকার অ্যাপয়েন্টেড হয়ে যাবে, ইলেক্টেড হয়ে যাবে, তখন তিনি ছেড়ে আসবেন, তারা অংশগ্রহণ করবেন। সো এটা কোনো ক্রিটিক্যাল প্রশ্নই না এবং কোনো কনস্টিটিউশনাল কোনো প্রবলেমও না। দিস ইজ ভেরি ইজি জব। আর্টিকেল 72 অফ দি কনস্টিটিউশন কেউ যদি পড়ে তাহলে ক্লিয়ার কাট সেখানে বলে দেয়া আছে। আচ্ছা, আমি আরেকটা সম্পর্ক প্রশ্ন করি আপনাকে। এই যে সংসদে দ্বৈত শপথ যেটা বিএনপি নেয়নি, জামাত এবং এনসিপি নিয়েছে, তো বিএনপি না নেওয়ার কারণে কি, এই যে সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ার কারণে কি সংস্কারগুলোর ভবিষ্যৎ কিছুটা প্রশ্নের মুখে পড়লো কিনা? আপনার কাছে কি মনে হয়? এটা একটু ডিফিকাল্ট পার্ট। কমপ্লেক্সিটিটা এখানে তৈরি হয়েছে। যে এগ্রিমেন্টটা হয়েছিল, যে আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, সে আন্ডারস্ট্যান্ডিং থেকে কি কারণে বিএনপি ডেভিয়েট করলো তা আমার এখনো বোধগম্য নয়। কারণ আমি হিসেব করে দেখেছি এই গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি হলো বিএনপি। যদি বাংলাদেশে গণ অভ্যুত্থানের কারণে কোনো দল কিংবা কোনো গোষ্ঠী কোনো সুযোগ সুবিধা পেয়ে থাকে, এটার নাম হলো বিএনপি। সব দলই পেয়েছে না, সবচেয়ে বেশি পেয়েছে বিএনপি। কেন পেয়েছে জানেন? আমার এখনো মনে আছে, আমি সেদিন ছিলাম বঙ্গভবনে। প্রথম যে সিদ্ধান্ত হয়েছিল সেটা ছিল বেগম জিয়ার মুক্তি। ফার্স্ট ডিসিশন, কিন্তু ফার্স্ট ডিসিশন বেগম জিয়ার মুক্তি। 10টা কসর মামলা গেল, 21শে আগস্ট গেল, নির্বাচন হলো, ক্ষমতায় আসলো। অন্য কেউ তার ক্ষমতায় আসে নাই, ক্ষমতায় আসা মানে কম্পিটিশন করেছে কিন্তু ক্ষমতায় তো আসে নাই। কিন্তু বিএনপি ঠিক নির্বাচিত হওয়ার পরে এই কাজটা কেন করতে গেল? কিন্তু সালাউদ্দিন আহমেদ বলেছেন যে সংবিধানে এটা নাই, সংবিধানে যেটা নাই সেটাকে বিএনপি কেন করবে? বিএনপিকে একবারের জন্য বলেছে যে সংবিধানে নাই তাই আমরা 26 সালে নির্বাচনে অংশগ্রহণ করব না? বিএনপিকে একবারের জন্য বলেছে যে সংবিধানে নাই এই সরকার তাই বেগম জিয়ার মুক্তি আমরা নিব না? বিএনপিকে একবার বলেছে যে 10টা কসর মামলা, 21শে আগস্ট মামলা থেকে আমরা মুক্তি চাইব না এই সরকারের আমলে? বিএনপিকে একবার বলেছে যে অন্তর্বর্তীকালীন সরকার প্রক্রিয়া গঠন সাংবিধানিক না, তাই সরকারের সংস্কার কিংবা সরকার কর্তৃক আয়োজিত নির্বাচন আমরা মানি না? বিএনপিকে একবার বলেছে যে ইলেকশন কমিশন গঠন করেছে যে সিস্টেমে, এই সিস্টেমটা আমরা মানি না? একবারও তো বলেনি। তাহলে এখন এসে প্রশ্নটা কেন উঠলো জানেন? এই প্রশ্নটা উঠেছে বেটার হতো আমি যদি বিএনপির জায়গা আমাকে বসাইতাম তাহলে আমি দুইটার যে কোনো একটা কাজ করতাম। যদি শপথ নাও নিতে হতো, সেইটাও আমরা অভ্যুত্থানপন্থী দলগুলোর সঙ্গে আলোচনা করে একটা কনসেনসাসের ভিত্তিতে নেওয়া উচিত ছিল। তাহলে এখন যে ক্রাইসিস, শপথ না নেওয়ার কারণে কতগুলো মেসেজ গেছে বাজারে। কি মেসেজ গেছে? যে বিএনপি অতীতের সরকারকে এন্ডোর্স করে না, না করার ফলে দেখবেন কতগুলো বাই প্রোডাক্ট ডেভেলপ করতেছে। সব কিছু কিন্তু ওখান থেকে। যেহেতু বিএনপি অভ্যুত্থানের সরকারকে এন্ডোর্স করে না, সুতরাং অভ্যুত্থানের সরকারকে যারা ভালোবাসেন না, পছন্দ করেন না, যাদের ইন্টারেস্টের বিরুদ্ধে গিয়েছিল, সকল ফ্যাক্টর দেখবেন আস্তে 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 জেগে উঠেছে। আজকে মহামান্য রাষ্ট্রপতি এই কথা বলতেন যদি বিএনপি শপথ নিত? বলতে পারতেন? পারতেন না।
মহামান্য রাষ্ট্রপতি যে কাজ করছেন তিনি ওথ অফ সিক্রেসিও ভায়োলেট করছেন, কিন্তু তিনি এগুলো পারেন না বলতে পারেন না। কে তিন বাহিনীর প্রধান তার সাথে কি আলোচনা করেছে, তখনকার দিনের প্রধান বিচারপতির সঙ্গে কি কার মাধ্যমে কি কথা হয়েছে, তারপরে প্রধান উপদেষ্টা কি কথা হয়েছে, বিএনপির কোন উচ্চ পর্যায়ের নেতার সঙ্গে কি কথা হয়েছে, তারেক রহমানের তিনি এখানে প্রশংসা করছেন, কিভাবে এগুলো তিনি বলতে পারেন না। স্কোপটা কোথায় পেয়েছেন কারণ একটা ধারণা তৈরি হয়েছে, বিএনপি না চাইলেও মনোজগতে ধারণা তৈরি হয়েছে যে যেহেতু বিএনপি সংবিধান সংস্কারের শপথ নিচ্ছে না, সুতরাং সংবিধান বাস্তবায়ন আদেশ 2025-কে বিএনপি অ্যাব্রোগেট করছে, মান্য করছে না, সুতরাং আমরা তো করতেই পারি। কিন্তু বিএনপিতে সংস্কার বলছে যে তারা সংসদে গিয়ে তারা যে রিফর্মগুলো আসছে সেগুলোর ব্যাপারে তারা আন্তরিকতার সাথে কাজ করবে। আমি তো এই পার্টটুকুকে ওয়েলকাম করি। আমি কিন্তু কোনো জিনিসকে এজ এ হোল নিগেট করার পক্ষে না, আবার কোনোটাকে এজ এ হোল গ্রহণ করার পক্ষে না। আমি তাদের এই পার্টটুকুকে ওয়েলকাম করি। তারা এখনও ইচ্ছা প্রকাশ করছেন সংসদে এই কাজটুকু করবেন, কিন্তু এই কথাটা বলার সাথে সাথে শপথটা নিলে মহাভারত অশুদ্ধ হতো না। কারণ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশের ভিতরে স্পষ্ট করেই বলা ছিল যে এই সংসদের দুইটা ক্ষেত্র হবে, একটা সংবিধান সংস্কার সভা হবে এবং একই সাথে শপথ হবে। এই বিষয়টা মান্য করে বাকি পদক্ষেপ নিলে আজকে যে ডিসকন্টেন্ট তৈরি হয়েছে, অনেকে সুযোগ নেওয়ার চেষ্টা করছেন, এটা পারতেন না। মাসুদ আহমেদ তালুকদার, আমি আপনার কাছে আসি। আমি আপনার কাছে জানতে চাইব যে বিএনপির এই যে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ার পেছনে সংবিধানে নেই এটাই কি একমাত্র যুক্তি ছিল, নাকি অন্য কোনো বিষয় বিএনপি আমলে নিয়েছে? আপনাকে ধন্যবাদ জনাব সিনিয়র অ্যাডভোকেট শিশির মনির, এবং আমাদের বক্তব্য আপনারা যারা শুনছেন। দেখুন, নির্বাচন পূর্ববর্তী এবং নির্বাচন পরবর্তী বিষয়গুলোকে যদি আমরা অ্যামালগেমেট করে ফেলি, তাহলে আমার মনে হচ্ছে যারা আমাদের কথা শুনে তারা হয়তোবা আমরা ইচ্ছাকৃতই তাদেরকে একটা কনফিউশনে ফেলে দেওয়ার চেষ্টা করি। এমনটা আমাদের করা ঠিক না। আপনি দেখুন, যেমন জনাব শিশির মনির একটা কথা বলেছে, অভ্যুত্থানের সরকার। আসলে অভ্যুত্থানের সরকার হয়নি, অভ্যুত্থানে একটা স্বৈরাচারের পতন হয়েছে। এরপর দেখেন, আমি আবারও বলি, এই কথাগুলো আমি বহুবার বলেছি, আমাদের দেশের সেনাবাহিনী ওই সময় ইন্টারফেয়ার করার কথা ছিল, ক্ষমতা দখলের জন্য তাদের ইন্টারেস্টেড হওয়ার একটা ইচ্ছা অভিলাষ থাকা খুব স্বাভাবিক ছিল। কিন্তু এবারের সময় দেখলাম স্বৈরাচার পতনের পর আমরা ব্যতিক্রম দেখলাম। তিনি কি করলেন? সকল রাজনৈতিক দলকে ডাকলেন। কি কারণে? যে এই দেশের মালিক হলো জনগণ, যেটার জন্য সকল দল অর্থাৎ সকল রাজনৈতিক দল মিলিতভাবে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন। উদ্দেশ্য কি ছিল? যে জনগণের মালিক, এই দেশের মালিক জনগণ এবং জনগণের অধিকার জনগণের কাছে ফিরিয়ে দেওয়া। এবং সেই অনুসারে রাজনীতিবিদদেরকে তিনি ডাকলেন, রাজনীতিবিদরা আলাপ আলোচনা করে একটা কনসেনসাসে পৌঁছলেন এবং একটা সরকার এদেশে জন্ম নিল। সেই সরকার কিন্তু বেআইনি না, এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, অনেক কথা হয়েছে। একটা সাংবিধানিক সরকার রাষ্ট্র ক্ষমতায় বসছে। তারা এসে কি করলেন? একটা যুক্তিসঙ্গত সময় নির্বাচন দিলেন এবং এই সরকার সকল রাজনৈতিক দলকে নিয়ে কি করলেন? দেশের যা কিছু সংস্কারের প্রয়োজন সেগুলো একটা ঐক্যমতে, এবং ওই সরকার কিন্তু একটা ঐক্যমত্য কমিশনও করলেন, কনসেনসাস কমিশন যেটাকে বলা হয়। তারা কি করলেন? রাজনীতিবিদদের সঙ্গে আলোচনা করেই কিন্তু টার্মসগুলোকে ফিক্সড করলেন এবং সকল রাজনীতিবিদ ঐক্যমত্য পোষণ করলেন। এইভাবে প্রথম অবস্থায় কিছু দ্বিমত থাকার পরেও একটা পর্যায়ে কিন্তু বিষয়টা তারা এগ্রি করলেন, একমত হলেন এইভাবে যে আমরা রাষ্ট্র ক্ষমতায় যেই যাক, তারা এই বিষয়গুলোকে পরীক্ষা নিরীক্ষা করে পরবর্তী সময় আইনের কাঠামোতে এটাকে আর্টিকুলেশন বা সন্নিবেশিত করার কার্যক্রম গ্রহণ করবে। তাহলে আপনি দেখেন, এই জুলাই সনদের যে সিদ্ধান্ত হলো সবাই সরকার গঠন করবে, দেশে নির্বাচন হওয়ার পর আগামী সংসদ সেইটাকে বাস্তবায়ন করবে। এবার আপনি দেখুন, আমি যদি এইভাবে কথাগুলো বলি যে নির্বাচন একটা হয়েছে না এক পদের জন্য নির্বাচন, না দুই পদের জন্য রেফারেন্ডাম কেন হলো? একটা প্রভিশন সংবিধানে ছিল না, সেজন্য একটা প্রেসিডেন্সিয়াল অর্ডার লাগলো। এটা কি কারণে ছিল? যে যেই প্রস্তাবটা কনসেনসাস কমিশন উইথ দি কনসেন্ট অফ দি পলিটিক্যাল পার্টিস
তৈরি করলেন, সেইটার প্রতি জনগণেরও সমর্থন আছে, যে কারণে দেয়ার টু বি এ বাইন্ডিং ফর দ্য নেক্সট ইলেক্টেড গভর্নমেন্ট অ্যান্ড দি অপোজিশন অ্যাজ এ হোল। তাই কিন্তু হলো। তাহলে এখন বিষয়টা কি হলো? আপনি দেখেন, আমি সংসদ সদস্য হিসেবে একজন ওত পড়লেন, তার সামনে আর একটা ফর্ম দেওয়া হলো যে উনি সংস্কার করবেন বা সংস্কার কমিটির, উনি এখনও ওই সম্মানিত সংসদ সদস্য তো এখনও সংস্কার কমিটির সদস্য না, তাহলে ওইখানে ওত পড়বেন কেন? আর সংবিধানের কোন জায়গাটা এটা লেখা আছে? হ্যাঁ, আমার বন্ধু শিশির মনির হয়তো বলবেন যে ওই ঐকমত্য কমিশনের যে সিদ্ধান্তগুলো আছে সেখানেই বলা আছে কি কি হবে। তাহলে সেই অনুসারে তার নির্বাচন হয়নি। নির্বাচন পরবর্তী সরকার সেটাকে আইনি কাঠামো দিবে, সংবিধানে সন্নিবেশিত করবে। তাইলে এখানে ওত পড়াটা মানে কি? দ্যাট উড বি এ ভায়োলেশন আমার মতে। একদম সেটা কোনোভাবেই ভায়োলেশন ঠিক বলা চলে না, তবে এটা বাড়াবাড়ি হতো, এটা যে অপ্রাসঙ্গিক কাজ করা আর কি। যে কারণে বিএনপি ওই দ্বিতীয় ওত যেটা দ্বিতীয় সেইটা সে করে নাই, কারণ ওটা সংবিধান সম্মত ছিল না। এখন আমি যেটা দেখলাম, আপনি দেখেন এই হা ভোট না ভোটের ব্যাপারে বিএনপি রাজনৈতিক ময়দানে, নির্বাচনের ময়দানে, বিশেষ করে আজকের দিনই মাননীয় প্রধানমন্ত্রী তিনি টাইম অ্যান্ড অ্যাগেইন আটারলি বলেছেন আপনারা হায়ের পক্ষে ভোট দেন। বিএনপি কিন্তু আজও তার অবস্থান পরিত্যাগ করে নাই, সেখান থেকে সরে যায়নি। তো আমরা কেন কি কারণে আমরা একটা সন্দেহের পরিবেশ তৈরি করছি? এটা তো হওয়ার কোনো কারণ নাই। কারণ আপনি একটা জিনিস দেখেন, জনাব শিশির মনির একটা কথা বলেছে যে এই ঐকমত্য কমিশনের সিদ্ধান্তকে উপেক্ষা করে শুধু সংসদ সদস্য হিসেবে তারা ওত নিলেন, তাহলে ওই সরকারকে আমরা মানি না। আমরা একবারও বলেছি কোথাও যে আমরা ওই সরকারকে মানি না? আমরা তো একবারও বলিনি, কোথাও বলিনি। এবং ওই সরকার যেটা করেছেন, এবং আর কিছু কিছু কথা যিনি বলেছেন, যেমন ম্যাডাম খালেদা জিয়াকে তার মামলা থেকে যে সকল অব্যাহতি সেগুলো সব আদালতের মাধ্যমে। দেখবেন কাউকে রাষ্ট্রীয় ম্যাডাম খালেদা জিয়াকে মুক্তির যে বিষয়টা স্থায়ীভাবে, সে তো উনি তো মুক্তি ছিলেন সাবজেক্টিভ, ওটার মধ্যে কিছুটা শর্ত সাপেক্ষে, কিন্তু ম্যাডাম খালেদা জিয়ার ওই মুহূর্তে যে সম্পূর্ণ মুক্তির যে বিষয়টা রাষ্ট্রপতি কর্তৃক হলো, এটার একটা মাত্রই কারণ ছিলেন ম্যাডাম খালেদা জিয়া সাংঘাতিকভাবে অসুস্থ ছিলেন। এছাড়া আপনি দেখেন বিএনপির যত নেতা যাদের বিরুদ্ধে যা কিছু মামলা আছে ওইটা এনজয়িং দি ডিউ প্রসেস অফ ল, কোনো কিন্তু কারোর দয়া অনুকম্পায় কোনো মামলা হয়নি, অব্যাহতি বা খালাসের কোনো ব্যবস্থা নেয়নি। তো আমি যেটা মনে করি, আজকে যে প্রস্তাবনা কনসেনসাস কমিশনের, সেগুলো কোনো কেবলমাত্র সরকারের একার উপরেই এটাকে আমি কি বলবো বাস্তবায়ন করার দায়িত্ব বর্তায় না। এটা সংসদে যারা বিরোধী দল আছেন তাদের প্রত্যেকেরই এটা কাজ। আচ্ছা, আমি একটু শিশির মনি আপনার কাছে আসছি। সংবিধানের এক অনুচ্ছেদে রাষ্ট্রপতিকে আদৌ সংবিধানের পরিবর্তনে কোনো আদেশ দিতে পারেন কিনা, এইটার কোনো সুযোগ আছে কিনা? দেখুন, এই রিসার্চ আমরা করেছি দিনের পর দিন। যখন ঐকমত্য কমিশনের চার্টারটাতে আমরা এগ্রিড উইথ ডিসেন্ট হলো, তখন পরবর্তী প্রশ্ন আসলো এই চার্টার কি করে বাস্তবায়ন হবে। 3 দিনের জন্য ঐকমত্য কমিশন আবার বসলো, সলিউশন হয় নাই। 4র্থ দিনে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে বসা হলো, বসে বিভিন্ন সাজেশন নিয়ে কথা হলো, একটা এক্সপার্ট প্যানেলকে আনা হলো, তারাও বিভিন্ন সাজেশন দিলেন। এর পরবর্তীতে ঐকমত্য কমিশন আমাদেরকে একটা ড্রাফট দেখালেন যে অপশন 1 এটা হতে পারে, অপশন 2 এটা হতে পারে। তার মধ্যে বেস্ট অপশনটা কি, যে আমরা ইমপ্লিমেন্ট করব এইভাবে যে আগামী যে নির্বাচনটা হবে, এই নির্বাচনে যারা নির্বাচিত হবেন তারা 2টা ক্যারেক্টার থাকবে। একটা ক্যারেক্টার থাকবে, আইনে লেখা আছে কিন্তু, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ 2025 আইনে লেখা আছে, এটা 13ই নভেম্বর জারি হয়েছে। সেখানে স্পষ্ট করে লেখা আছে যে সংসদ সদস্যদের 2টো ক্যারেক্টার থাকবে। একদিকে তারা সংবিধান সংস্কার সভার সদস্য হবেন, একইভাবে তারা সংসদেরও সদস্য হবেন। সংবিধান সংস্কার সভার সদস্য যারা হবেন তারা 180 দিনের মধ্যে এই কর্মটা সম্পাদন করবেন এবং একই দিনে শপথ অনুষ্ঠিত হবে। যে ব্যক্তি সংসদ সদস্যদের শপথ পড়াবেন সেই ব্যক্তিই সংবিধান সংস্কার সভার শপথ পড়াবেন। ওই আইনের পিছন দিয়ে একটা শিডিউল যুক্ত করে শপথটাও অ্যাড করে দেওয়া হলো। তাহলে এটা তো আইন, রাষ্ট্রপতির আদেশ জারি হলো। এই রাষ্ট্রপতির আদেশটাকে নির্বাচনের পরে ভায়োলেট করা হলো।
আমি বলছি এটা মিসট্রাস্ট হয়েছে, এটা করা উচিত হয়নি। সেকেন্ড, আপনি বলছেন 93-তে এটা জারি করা যায় কিনা। তখন আসলো যে আমরা একটা অস্বাভাবিক পরিস্থিতির মধ্য দিয়ে আছি। 93 এর অধীনে অর্ডিন্যান্স জারি করা যায়, যে অর্ডিন্যান্সগুলোর মাধ্যমে সংবিধানকে সংশোধন করা যায় না। অন্য সব আইন করা যাবে, কিন্তু সংবিধান সংশোধন করা যাবে এইরকম কোনো আইন রাষ্ট্রপতি 93-তে জারি করতে পারবেন না। কিন্তু যে আদেশটা সংবিধান সংস্কার সভার দেয়া হচ্ছে, এটা তো সংবিধান সংস্কারের শপথ নেওয়ার কথা বলা হচ্ছে। গণভোট যে দেওয়া হচ্ছে, এটা তো সংবিধানের ভিতরে এরকমের গণভোটের কনসেপ্ট নাই। এরকম গণভোট দিয়েছিলেন রাষ্ট্রপতি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তখনও সংবিধানে গণভোটের বিধান ছিল না। তো আমরা একটা গণভোটের বিধান দিচ্ছি একটা আদেশের মাধ্যমে, সেটা তো 93-তে দেওয়া যায় না। তখন প্রশ্ন আসলো, বাংলাদেশে একবার 72-তে যখন সংবিধান প্রণয়ন সভা বসেছিল, গণপরিষদ, এরপরে স্বল্পতম সময়ের জন্য একটা প্রভিন্সিয়াল কনস্টিটিউশনাল অর্ডার জারি করা হয়েছিল। তখন এসে দেখা গেল রিসার্চ করে ওই সময়ের ভিতরে বেশ কিছু রাষ্ট্রপতির আদেশ জারি হয়েছে, যে আদেশের মাধ্যমে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপনি ঢাকা ইউনিভার্সিটি অর্ডার 1973, তো ঢাকা ইউনিভার্সিটি অর্ডার কেন হওয়ার কথা ছিল? তো ঢাকা ইউনিভার্সিটি অর্ডিন্যান্স। ঢাকা ইউনিভার্সিটি এই অর্ডার আজও দেখবেন অর্ডার রয়ে গেছে। অর্ডিন্যান্স হলে 60 ডেজের ভিতরে পার্লামেন্টে তুলে, 30 ডেজের ভিতরে পার্লামেন্টে তুলে আপনাকে এটাকে অ্যাপ্রুভ করতে হবে। তখন দেখা গেল এক্সপার্টদের নিয়ে বসে, ইয়েস, এরকম প্রায় নিয়ার অ্যাবাউট 70 অর্ডার আছে বাংলাদেশে, যেখানে জারি করা হয়েছিল রাষ্ট্রপতির আদেশে, 93 এর মধ্যে নয়। তখন অপিনিয়ন আমরাও দিলাম, এক্সপার্টরাও দিল, ঐকমত্য কমিশন দিল, তাহলে এই প্রভিশন আমরা অ্যালাউ করতে পারি এখানে, যেহেতু আমরা সাংবিধানিক বিধানকে ভায়োলেট করছি। কিভাবে? রেফারেন্ডামের আয়োজন করছি। রেফারেন্ডাম তো বর্তমান সংবিধানে নাই, কিন্তু আয়োজন তো করা হচ্ছে রেফারেন্ডামের। আমরা দুটো সংস্কার সবার কথা বলছি, এটা তো সংবিধানে নাই। সুতরাং আমরা এখানে নিতে পারি রাষ্ট্রপতির আদেশের, 93 এর অধীনে নয়। সেই জন্য এটাকে সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ হিসেবে জারি করা হলো, অর্ডিন্যান্স হিসেবে নয়। আসাদ আহমেদ তালুকদার, এই যে জুলাই সনদে বিএনপি নোট অফ ডিসেন্ট দিছে, তার মানে কি বিএনপি তাহলে এখন মানে সংসদে বিএনপির 2/3 মেজরিটি আছে, তা বিএনপি আন্তরিক না হলে জুলাই সনদ বাস্তবায়ন হবে না। তো সেক্ষেত্রে বিএনপির ভূমিকাটা কি থাকবে আপনার কাছে? দেখুন, একটা জিনিসের বাস্তবতা আমাদের সম্মুখে অচিরেই আসবে। এটাকে অনুমান করে বিভ্রান্তি তৈরি করার কোনো সুযোগ আছে? বিএনপি সকল প্রস্তাবনায় নোট অফ ডিসেন্ট দিয়েছে বা অস্বীকৃতি জানিয়েছে গ্রহণ করতে, এটা কি ঠিক? ঠিক না, ঠিক না, সবগুলো কিছু কিছু ক্ষেত্রে। কিছু কিছু। এবং দেখেন, বিএনপি সেটাকে ডিফেন্ডও করছে, জাস্টিফাই করার চেষ্টাও করেছে। আপনি লক্ষ্য করবেন যে ঐকমত্য কমিশনে আমাদের জনাব সালাউদ্দিন আহমেদ যেতেন এবং তিনি এত চমৎকারভাবে চুলছেরা বিশ্লেষণ করতেন, কেন দ্বিমত পোষণ করছেন তাও বলতেন। কিন্তু একটা পর্যায়ে দেখেন, বিএনপি রাজনীতি করার কারণে, দেশের মানুষের কথা ভাবার কারণে বিএনপি কিন্তু ডিসেন্ট দেওয়ার পরেও যখন বিষয়টা একরকম, তখন কিন্তু বিএনপি নির্বাচনে যাওয়াকালীন সময় সেটাকে মেনে নিয়েই রেফারেন্ডাম পিও অর্ডার, এটা কিন্তু ছিল কেবলমাত্র একটা রেফারেন্ডামের জন্য। এবং আপনাকে আমি খুব পরিষ্কার বলতে চাই, জনাব শিশির মনি তো এটা আরও পরিষ্কার ধারণা রাখেন, যে পিও অর্ডারটায় ইট ওয়াজ নট অ্যান অর্ডিন্যান্স। যদি অর্ডিন্যান্সও হতো, পার্লামেন্ট, যেটা জনাব শিশির মনিরও বললেন, তাহলে এটা সাবসিকুয়েন্টলি এটা লতে কনভার্ট হতো, সংসদ সেটা করতে বাধ্য থাকতেন, অথবা পরীক্ষা নিরীক্ষা করে বাদও দিতে পারতেন। কিন্তু মজার ব্যাপার হলো, পিও মানে প্রেসিডেন্সিয়াল অর্ডার যেটা ছিল, সেটা ছিল অনলি ফর রেফারেন্ডাম। কেবলমাত্র রেফারেন্ডামে থাকার পরে আমাদের দুর্ভাগ্যটা কোথায় জানেন? আমরা একটা ভুল জিনিস নিয়ে সামনে, সত্য বলে একটা, ওই যে কি বলে, মিস্টেক ইন বিলিভ যেটাকে বলা হয় ইংরেজিতে, আমরা সেই রকম বোধহয় একটা ভুল করতে যাচ্ছি। প্রস্তাবনাগুলো আজ পর্যন্ত আইনের মর্যাদা অর্জন করেনি। জাতীয় সংসদ নির্বাচন হয়েছে আমাদের দেশের সংবিধান অনুসারে, সেই সংবিধান অনুসারে কেবলমাত্র তাদের পরিচয় যখন সংসদ সদস্য হলো, তারা কিন্তু সবাই সংসদ সদস্য হিসাবেই। বাড়তি কাজটা যেটা আজকে যারা বিরোধী দলের তারা যেটা করলেন, সেটা কিন্তু নির্বাচনের সঙ্গে কোনো সম্পৃক্ততা নাই। আর সংবিধান অনুসারে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ করবে। এখানে কি করলেন বিরোধী দলের সম্মানিত সদস্যরা? যেটা করলেন, তারা আইনের মর্যাদা অর্জন করে না এমন একটা বিষয় থেকে একটা প্রস্তাবনাকে এনে তারা আইনের সমমর্যাদা দিয়ে
একটা প্রচারণা চালাচ্ছে এই বলে যে না ওইটা আমরা এক হয়েছিলাম এটা টু কনভার্ট ইনটু এ লিগাল ফ্রেমওয়ার্ক। আমাদের এইটাই তো, কিন্তু আমরা কি ওইখানে কনফার্ম হয়ে আসছি যে আমরা এটাকে এখনই আইন হিসাবে মেনে নেব? তাহলে রেফারেন্ডামের কি দরকার ছিল? রেফারেন্ডামটা করা হয়েছে এই কারণে, আমি এই কথাটা সবসময় বলছি, আমি আজও এই কথাটা বলবো, যে আমাদের দেশে রাজনীতি এবং অরাজনীতির ব্যক্তিদের মধ্যে একটা দ্বন্দ্ব দীর্ঘদিন যাবত চলছে। এই যেমন ইউনূস সরকারের দিকে আপনি তাকান, 1/11 যখন আসে ইউনূস সরকার কিন্তু রাষ্ট্র ক্ষমতার প্রতি তার একটা আগ্রহ তৈরি হয়েছিল, কোনো এক পথে তিনি আবার যে পথ থেকে এসেছেন সেই দিকে ফেরত গেছেন। এবারে তারা এদের একটা ধারণাই হলো রাজনীতি করা মানুষরা অপেক্ষাকৃত অকর্মাণ্য। সব রাজনীতি, সব ভালো সমাজনীতি, দেশের উন্নতি, এগুলো অরাজনৈতিক ব্যক্তিরা রাজনীতি ব্যক্তিদের চাইতে খুব ভালো বুঝে। সে কারণে দেখেন যখন সকল পলিটিক্যাল পার্টি যারা জনগণকে প্রতিনিধিত্ব করে তারা যখন একটা কনসেনসাসে পৌঁছলেন, এরপরে কনসেনসাসে পৌঁছার পরে সেইখানে তাদের উপরে এই রেফারেন্ডাম বিনা কারণে অর্থ অপচয় এবং একটা রেফারেন্ডাম করালেন মানুষের সাথে এমনভাবে একটা করে, মানুষ হা বা না যে যেটাই ভোট দিয়েছে কেনা তারা কিন্তু বুঝতে পারে না তারা হা কেন বললেন অথবা না কেন বললেন। খুব শিক্ষিত মানুষের পক্ষে ওইটা বোঝা খুব কঠিন একটা কাজ ছিল। তাইলে বিষয়টা কি দাঁড়াইলো? এই যে রেফারেন্ডামটার কোনো প্রয়োজন ছিল না, কেন করাইলো? এটা করাইলো এই জন্য একটা অযৌক্তিক চাপ রাজনীতিবিদদের উপরে দিলেন। এখন রাজনীতিবিদরা তো সবসময় ওই যে একটা ইংরেজি কথা আছে না, যে পলিটিশিয়ান নোজ হোয়াট উইল বি হ্যাপেনিং টুমরো, ইফ নট হ্যাপেন ইভেন দেন দে ক্যান জাস্টিফাই হোয়াট নট হ্যাপেন, ওয়াই নট হ্যাপেন। এই সময় অনেকেই দেখবেন আপনারা বলে থাকেন যে যদি ওই সময় আপনারা আটারলি এরকম কিছু বলতেন বা বিরোধিতা করতেন। দেখুন এই দেশের সকল রাজনৈতিক দলের আপনি দেখেন নির্বাচনের তফসিল ঘোষণার পর অনেক কিছু কিন্তু বলেছে এই জামাত যারা আজকে বিরোধী দল বা তাদের জোট, আমি শেষ করে দিচ্ছি, তারা এইভাবে বলছে যে এই জিনিসগুলো না করলে নির্বাচনে যাব না, কিন্তু আপনি দেখেন নির্বাচন কিন্তু তারা ত্যাগ করে নাই। সেটাই আমি শিশির মনির আপনার কাছে আসি, সেটা হলো যে একটু অন্য প্রসঙ্গে কথা বলি। অন্তর্বর্তী সরকার সময় মামলার যেসব মামলা ছিল সেগুলো আবার যাচাই বাছাইয়ের সিদ্ধান্ত নিয়েছে বর্তমান সরকার। এক্ষেত্রে জামাতের অবস্থান কি হবে? না, অফকোর্স আমরা কোনো বেআইনিভাবে কাকে হয়রানি করার পক্ষে না, আমরা তখনই বলেছি। কিন্তু অন্তর্বর্তী সরকারের এই কর্মকাণ্ডের সময়ে বিভিন্ন ব্যক্তি আমরা দেখেছি বিভিন্ন মামলা করে অনেকের বিরুদ্ধে চাঁদাবাজি করেছে, অর্থ আদায় করেছে। এবং আমার এখনো মনে আছে ফার্স্ট টাইম বাংলাদেশে প্রথম আমি ইন্টারভিউতে বলেছিলাম, আগে দেখেছি আমরা গায়েবী মামলা, এখন দেখছি আমরা মানে চাঁদাবাজির মামলা। অনেককে আসামি করা হয়েছে যারা এই সমস্ত ঘটনার সঙ্গে যুক্ত নাই, কিন্তু আবার টাকা দিলে তাদের নাম নিচে গিয়ে এফিডেভিট করে বলা হতো কোর্টে। এগুলো আমরা দেখেছি। দেখে আমি নিজেও, আমার মনে আছে, আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে মিটিং ডাকা হলো, আমরা সেখানে গেলাম। এই সিচুয়েশনটাকে কিভাবে মোকাবেলা করা যাবে, কেন মানুষকে অযথা হয়রানি করা হবে, সেখানে আইনকে সংশোধন করা হলো। সংশোধন করে সিআরপিসিতে একটা সংশোধন এনে বলা হলো এই সমস্ত ক্ষেত্রে যদি দেখা যায় কাউকে হয়রানি করা হচ্ছে, কাউকে অযথা মামলার আসামি করা হচ্ছে, তাহলে পুলিশ একটা অন্তর্বর্তী রিপোর্ট দিয়ে তাকে মামলা থেকে বাদ দিয়ে দিতে পারবে। বাংলাদেশের সিআরপিসিতে এই যে ধারণা, এই ধারণা কিন্তু তখনকার দিনের অ্যাটর্নি জেনারেল, এখন যিনি ল মিনিস্টার হয়েছেন, তিনি ছিলেন সেই মিটিংয়ে, সারা হোসেনরা ছিলেন মিটিংয়ে, আমরা ছিলাম মিটিংয়ে, বাংলাদেশের সকল ক্রিমিনাল লয়াররা সেই মিটিংয়ে হাজির ছিল, আইজিপি হাজির ছিল। সকল আলাপ আলোচনা করে ল মিনিস্ট্রির পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছিল। অফকোর্স আই এম নট ইন ফেভার অফ হ্যারাসিং এনিবডি। আমরা দেখেছি তো গায়েবী মামলা কী করে মানুষকে হয়রানি করা হয়, এটা আমরা পক্ষে নই, কখনোই পক্ষে নই। একটা কথা শুধু বলতে চাই, মাই লার্নের সিনিয়র ফ্রেন্ড তিনি বলেছেন যে প্রেসিডেন্সিয়াল অর্ডারটা আইনের মর্যাদা পায়নি, এটা কনসেপ্ট ইজ নট রাইট। আইনের মর্যাদা পেয়েছে। প্রেসিডেন্সিয়াল অর্ডার অলওয়েজ এ ফোর্সফুল ল। সেকেন্ড বলেছেন যে জনগণ বুঝতে পারে নাই হা বা না এর মধ্যে কি ছিল। আপনি যদি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রশ্নটা দেখেন, আপনি দেখবেন শহীদ রাষ্ট্রপতি, না তখন তো শহীদ হন নাই, রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক গৃহীত সকল নীতি পদ্ধতির সাথে আপনি একমত কিনা, দ্যাট ওয়াজ দি কোয়েশ্চেন। সকল নীতি পদ্ধতি কি? কয়টা নীতি পদ্ধতি? গণভোটে এরকম প্রশ্ন পৃথিবীর সব জায়গায় হয়। 24টা প্যাকেজকে একসাথে করে টার্কিতে হয়েছিল। একই সাথে অর্ডার অনলি ফর রেফারেন্ডাম, মাই লার্নের ফ্রেন্ড বলেছেন, এটাও কারেক্ট না, ইটস নট কারেক্ট ইনফরমেশন। এটা কোনো রেফারেন্ডামের অর্ডার হয়নি। এই অর্ডার হয়েছে, রেফারেন্ডাম হলো একটা মাত্র সেকশনে বলা আছে যে একটা হবে, এখানে হা না ভোট হবে। রেফারেন্ডামের হা না ভোটে হা হলে কি হবে তার কনসিকুয়েন্সে বলা আছে।
সংবিধান সংস্কার সভা কিভাবে গঠিত হবে তাও বলা আছে, প্রথম অধিবেশন কিভাবে হবে তাও বলা আছে, শপথ কিভাবে হবে তাই বলা আছে, এবং এটা ডিটেইল ছিল। আমি এক্সপেক্ট করি নাই যে বিএনপি এখান থেকে সরে আসবে। আমার মনে হয় একসাথে যদি এই কাজটা করা হতো তাহলে আজকে যে কনফিউশনগুলো রেইজ হয়েছে এগুলো কিছুই রেইজ হতো না, বিএনপি আরো কমফোর্টেবল হতো রাষ্ট্র পরিচালনায়। আসলে তালুকদার, এই যে অন্তর্বর্তী সরকারের সময় অনেকগুলো অর্ডিন্যান্স জারি করা হয়েছে, শতাধিক, এগুলোর ভবিষ্যৎ কি? সংসদ কি এগুলো কি রিপিল করবে? এগুলো কি পাশ করবে সংসদ? এগুলো কি অনুমোদন দেবে? বিএনপির ভূমিকা কি থাকবে? আমি কিছু রিভিউ করবে? আমি আপনার এখানে এই কথায় আসার আগে একটু একটা দুইটা কথা একটু বলে নেই। দেখুন, এই প্রেসিডেন্সিয়াল অর্ডার এটা যদি ওই মুহূর্তে রেফারেন্ডাম না দেয় তাহলে তো আর লাগে না। কেন লাগে না? প্রয়োজন হয় না। কি কারণে? যে সকল রাজনৈতিক দল ভবিষ্যৎ কর্মসূচি কি হবে তা নির্ধারণ করে সিদ্ধান্ত নিলেন। তাহলে কনসেনসাস কমিটি এতদিন যাবৎ এতটা মিটিং রাজনৈতিক নেতাদের সঙ্গে কেন করলেন? তাইলে রাজনীতি করা মানুষদের প্রতি তাদের বিশ্বাস ছিল না। একবারও দেখেছেন বিএনপি তার অবস্থান পরিত্যাগ করেছে? এরকম একবারও দেখেছেন যে বিএনপি কোথাও কেউ বলেছে কোনো নেতা যে আমরা সংস্কার করব না? আজ পর্যন্ত দেখেছেন একটা শব্দ কোথাও কেউ কোনো নেতা বলেছে? কেউ বলেনি। বরং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি ওথ পড়ার পরে বলেছেন, আপনি দেখেছেন, মিডিয়ায় খেয়াল করেছেন, তিনি বলেছেন যে আমরা যে সকল সিদ্ধান্তে ঐক্যমত্যে পৌঁছেছি সেগুলোকে আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। এরপরে সন্দেহটা কেন? কারা সন্দেহ করছে? যারা সন্দেহ করছে তারা নিজেরা সন্দেহজনক আচরণ কেন করছে? এখন মুশকিলটা হলো কোনখানটায়? নানা রকম কথা বলছে, কিন্তু আপনি দেখবেন, আপনি প্রশ্ন করেছেন অর্ডিন্যান্সের। অর্ডিন্যান্স কখনো যা জারি করা হয় তার সবই আইনে রূপান্তরিত হয় না। এটা সংসদের একটা লিবার্টি থাকে এবং সংসদ ওটা দেখবে, পরীক্ষা নিরীক্ষা করে। আপনি দেখবেন অনেকগুলো সংসদীয় কমিটি হয়, সেখানে সংসদে কোনো বিল প্লেস করার পর আবার সেই কমিটির কাছে যায়, তারা পরীক্ষা নিরীক্ষা করেন, আবার সংসদে ফেরত আসে, সেইগুলোর ভোট হয় হা না, তারপরে সেটা আইনে রূপান্তরিত হয়। এখন যারা সম্মানিত সংসদ সদস্য হয়েছেন তারা একটা ওই যে পেপার বাইন্ডিং দিয়ে সামনে দিয়ে দেবে আর বলবে যে এটা পাস করেন। তবে তার আগে যে কথাটা আমি জনাব শিশির মনির যেটা বললেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে, ওই হানা ভোট দেওয়ার বয়স আমার তখন ছিল, আমি তখন ভোট দিয়েছি। জনাব শিশির মনির ওই ভোট দিতে পারেন না, ওই বয়সের লোক তিনি তখন ছিলেন না। একটাই কথা ছিল, রাষ্ট্রপতি হিসাবে শহীদ জিয়াউর রহমানকে আপনারা সমর্থন করেন কি না। দ্যাট ওয়াজ দি স্টেটমেন্ট গিভেন। এইটার উপরেই রেফারেন্ডাম। আপনি দেখেন এখানে 48টা সিদ্ধান্তে, অনেকগুলো প্রায় 84টা ছিল, সেই 84টা থেকে 48টার মধ্যে ঐক্যমত্য কমিশনে সবাই একটা টু সাম এক্সটেন্ট ঐক্যমতে পৌঁছেছে। আপনি অনেস্টলি বলেন তো, এই 48টা জিনিস যদি আপনি এদেশের নাগরিককে বুঝিয়ে তার পক্ষে বা বিপক্ষে মতামত গ্রহণ করেন, কয় বছর সময় লাগার কথা ছিল এটা। এখন এইটা এক ধরনের চালাকি। আমি আবারও বললাম আপনাকে, ওই যে সরকার যেটা করেছে এবং একটা অরাজনৈতিক শ্রেণীকে এনে সরকারের মধ্যে যাদের খুব আধিপত্য বা প্রাধান্য ছিল, তারা রাজনীতিবিদদেরকে আষ্টে পিষ্টে বেঁধে ফেলতে চেয়েছিল। রাজনীতিবিদরা তো এত বোকা না। ওই যে একটা গল্প আছে না, যে আপনারা নদীর মধ্যে ভয় দেখাইছেন, আমি তার লোভ দেখাইছি। তো আপনারা যখন রাজনীতিবিদদেরকে নিয়ে খেলছেন, রাজনীতিবিদরা একটু হালকা খেলে গেছে। অত রাজনীতিবিদদেরকে তো এত বোকা মনে করার কোনো কারণ নাই। তো সেই জন্য আমি যেটা বলছি, সব কিছু আইনের রূপান্তরিত হওয়ার মতো যোগ্যতা যদি অর্ডিন্যান্সে থাকে তাহলে সেগুলো অবশ্যই হবে। আচ্ছা, কিন্তু যেটার মর্যাদা পাওয়ার মতো না সেগুলা সংসদ। তাহলে সংসদ নির্বাচন কেন হলো? যে অন্যের বানানো সব কিছুই যদি তারা D2 মেরে চলে যায়, তাহলে এই সংসদ কি করবে? তাদের মর্যাদা বা যোগ্যতাটার সাক্ষ্য তারা কিভাবে রাখবেন? শিশুমণি, আমাদের হাতে আর সময় নেই, 2 মিনিটে আপনি যদি বলেন যে এই নতুন সংসদে বিরোধী দলের ভূমিকা, জামাতের অবস্থান কেমন হবে? খুবই কনস্ট্রাকটিভ হবে। আমরা ভালো কাজকে অ্যাকসেপ্ট করব, অ্যাপ্রিসিয়েট করব, খারাপ কাজ করলে আমরা জনগণের পক্ষে অবলম্বন করব। আমাদের পলিসিটা হবে, কোরআন শরীফে আল্লাহ একটা আয়াত আছে, আমাদের পলিসিটা হবে ওয়ালা তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা ভালো কাজে সহযোগিতা করো, মন্দ কাজে সহযোগিতা করো না। সরকার, আপনি দেখবেন এইবারকার বিরোধী দল ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ একটা কনস্ট্রাকটিভ রোলে যাবে। আমরা ইতিমধ্যে শ্যাডো গভর্নমেন্ট তৈরি করছি, শ্যাডো গভর্নমেন্ট উই আর ফর্মিং,
প্রতিটা মন্ত্রণালয়ের এগেনস্টে আমরা শ্যাডো মিনিস্টার দেব, রিসার্চ টিম থাকবে, স্পোক্স পারসন থাকবে। গভর্নমেন্ট যেখানে ভুল করবে আমরা সেখানে তাদেরকে সংশোধন করে দেওয়ার চেষ্টা করব। শুধু তাই করব না, আমরা অল্টারনেটিভ কী হওয়া উচিত এটাও জাতির সামনে উপস্থাপন করব। আমরা দেখাতে চাইব যে ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ জামায়াত ইসলামী একটা কনস্ট্রাকটিভ অপোজিশনের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। রাষ্ট্র তো শুধুমাত্র সরকার চালায় না, উন্নত দেশে রাষ্ট্র বিরোধী দলও চালায়। এটা কি ফরম্যাট হতে পারে জাতি এতদিন দেখে নাই। দ্যাট উই আর প্রিপেয়ারিং। আমি আজকেও সারাদিন এটাই নিয়ে কাজ করেছি, গতকালকেও কাজ করেছি। উই আর ফর্মিং ইন এ নিউ ডাইমেনশন ইন বাংলাদেশি পলিটিক্স। আমি এক্সপেক্ট করব বিএনপি বা সরকারি দল, বিরোধী দল বা 11 দলীয় জোট যে যেখানে আছেন না কেন, এই রাষ্ট্রীয় মেকানিজমটাকে ম্যাচিউর করে তোলার জন্য যে ভূমিকা প্রয়োজন সেটাই রাখবেন, কেউই হটকারী ভূমিকা পালন করবেন না। এটা কি আপনাদের এই যে আপনি বললেন যে গঠনমূলক একটা রাজনীতি করে সে সংসদে ভূমিকা রাখবে, তো সেই ক্ষেত্রে কি আপনার এলাকায় যে দলগুলো আছে সেগুলোকে আপনাদের মতো করেই চলবে না, আপনাদের লিডারশিপ মেনে নেবে, নাকি তাদের আলাদা কোনো থাকবে? ডিফারেন্ট, কিন্তু শ্যাডো গভর্নমেন্টের কনসেপ্টে কাজ করার জন্য উই অল এগ্রিড যে বাংলাদেশকে যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে আমাদেরকে এমন রোলে যেতে হবে যে রোলটা ডেমোক্রেসিকে স্ট্রেংথেন করবে, এবং আমরা এক্সপেক্ট করব গভর্নমেন্ট এগুলিকে অ্যাপ্রিসিয়েট করবেন। আমরা অ্যাপ্রিসিয়েট করবো ভালো কাজ, আর যে জনস্বার্থের বিরুদ্ধে কাজ করতে চাইবেন একই সাথে আমরা পার্লামেন্টের বিরুদ্ধে, পার্লামেন্টের ভিতরেও প্রশ্ন তুলব, পার্লামেন্টের বাইরেও প্রশ্ন তুলব। আমাদের হাতে সময় খুব 30 সেকেন্ডে যদি আপনি কিছু বলেন। 30 সেকেন্ড তো হবে না, 1 মিনিট দিতে হবে না, 30 সেকেন্ড। দেখুন, ওয়েস্টমিনিস্টার ফর্মে যে কথাটা তিনি বললেন যে ছায়া সরকার বানানোর প্রভিশন আছে, পৃথিবীর উন্নত দেশগুলো যাদেরকে আমরা ফলো করি এই পার্লামেন্টারি ফর্মের জন্য, তারা প্রত্যেকে এগুলো করে। ব্যাপার হইলো, এবং সবচেয়ে মজার হলো আজকের মাননীয় প্রধানমন্ত্রী কি চমৎকার করে বলে গেছে